আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর তানিম আহমেদ, মেন্টর হিসাবে আছি আপনাদের সাথে এসেনশিয়াল ফিজিওলজি কোর্সে। তো আজকের আমাদের পর টপিকটা হচ্ছে ইরাইথ্রোসাইট আর আরবিসি। তো ছোট একটা টপিক, আমরা শুধু আরবিসি পড়বো এবং হিমোগ্লোবিন পড়বো। ওকে, সো এই টপিকগুলো, ফিজিওলজির টপিকগুলো আমরা একটু আস্তে আস্তে আগাবো। ওকে, তো চলেন শুরু করা যাক। ইরাইথ্রোসাইট আর আরবিসি। সো কি বলছে যে ম্যাচিউর ইরাইথ্রোসাইট ইজ এ সার্কুলার বাইকনকেভ শেপ। কি বলছে? সার্কুলার বাইকনকেভ শেপ। ঠিক আছে, তো চলেন আমরা একটু দেখি যে একটু ছবি আঁকায়। হ্যাঁ, সার্কুলার বাইকনকেভ শেপটা আসলে কেমন একটু আমরা দেখার চেষ্টা করি। চলেন, সরি, ওকে আসুন। ওকে, সো হচ্ছে আমরা আজকে পড়বো রিগার্ডিং আরবিসি। হ্যাঁ, ওকে, সো কি বলছে আরবিসির শেপটা কেমন? সার্কুলার এবং বাইকনকেভ। সো আমরা এরকম আঁকাইতে পারি, তাই না? এরকম একটা ফিগার নিতে পারি। সো সার্কুলার বাইকনকেভ শেপ বলতে এরকম একটা ফিগার নিতে পারি। সো এটার ডায়ামিটারটা কত? যদি আমরা এইভাবে দেখতে চাই, এটার ডায়ামিটার এখানে হচ্ছে আপনার 7.5 মাইক্রোমিটার। হ্যাঁ, এখানে ডায়ামিটার হচ্ছে 7.5 মাইক্রোমিটার। আর এদিকে হচ্ছে আমাদের প্রস্থে কত? প্রস্থে হচ্ছে প্রস্থে হচ্ছে 2 মাইক্রোমিটার। এবং এটা থিকনেস আর পুরুত্ব, এটা যেহেতু একটা 3 ডাইমেনশনাল শেপ, থিকনেস তো আমরা দেখতে পাচ্ছি না। সো থিকনেস যদি বলতে চাই, এটার থিকনেস কত? থিকনেস হচ্ছে 1 থেকে আপনার 1.5 মাইক্রোমিটার। হ্যাঁ, 1 থেকে 1.5 মাইক্রোমিটার। ওকে, 1 থেকে 1 হচ্ছে 1.5 মাইক্রোমিটার। ওকে, সো এই আরবিসিতে মেনলি থাকে কি? হ্যাঁ, সো আরবিসিতে মেনলি থাকে হচ্ছে আরবিসির এই যে হচ্ছে পেরিফেরিতে। হ্যাঁ, পেরিফেরিতে এইচবি মানে কি? হিমোগ্লোবিন। এই পেরিফেরির দিকে থাকে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণ হিমোগ্লোবিন। ওকে, পেরিফেরির দিকে হিমোগ্লোবিন থাকে। হ্যাঁ, হিমোগ্লোবিন থাকে পেরিফেরির দিকে, এবং সেন্টারের দিকে হিমোগ্লোবিনের পরিমাণটা একটু কম থাকে। সো যেহেতু এই পেরিফেরিতে হিমোগ্লোবিন থাকে, সো হিমোগ্লোবিনের কালার তো রেড। সো এটাকে যদি একটা রেড কালার দিয়ে আমরা মার্ক করে দেই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে হচ্ছে আপনার এটার হচ্ছে পেরিফেরি। এভাবে তাহলে আমরা লিখতে পারি যে এটার হচ্ছে আমাদের পেরিফেরি যেটা। হ্যাঁ, এটার হচ্ছে পেরিফেরিতে। তাহলে কি? পেরিফেরিতে তাহলে এভাবে আমরা বলতে পারি মোর হিমোগ্লোবিন। সো বেশি হিমোগ্লোবিন হিমোগ্লোবিন থাকার জন্য, হিমোগ্লোবিনের কালার যেহেতু রেড, সো এখানে একটু ডার্ক কালার দেখা যায়। সো পেরিফেরিতে এটার কালার দেখা যায় কেমন? পেরিফেরিতে এটার কালার দেখা যায় হচ্ছে আপনার ডার্ক কালার। এবং সেন্টারে কি বলছি? যেহেতু পেরিফেরিতে বেশি, সো সেন্টারে কি? সেন্টারে এভাবে আমরা বলতে পারি যে সেন্টারে হচ্ছে লেস হিমোগ্লোবিন। সো সেন্টারে হিমোগ্লোবিন লেস থাকার জন্য এটার কালারটা কেমন দেখা যায়? কালারটা দেখা যায় হচ্ছে পেল। হ্যাঁ, এটার কালারটা দেখা যায় হচ্ছে পেল। ওকে ওকে, সো শেপটা তাহলে ওভারঅল আমরা কেমন বলতে পারি? আরবিসির শেপটা তাহলে ওভারঅল আমরা বলতে পারি যে বাইকনকেভ, যেটা আমরা বইয়ে দেখলাম, কিংবা এভাবে বলতে পারি যে একটা ডিস্কের মতো আর হচ্ছে ডিস্কয়েড শেপ। ঠিক আছে, ডিস্কের মতো আর ডিস্কয়েড একটা শেপ আমরা বলতে পারি। ওকে, সো কি দেখলাম? যে বাইকনকেভ শেপ আর ডিস্কয়েড শেপ, এবং হচ্ছে এরকম একটা বিষয় একটা দেখলাম। তাহলে হচ্ছে যে এটার যেখানে বাইকনকেভ হচ্ছে, এখানে কিন্তু থিকনেসটা সব থেকে কম এবং এদিকে থিকনেসটা বেশি। হ্যাঁ, এদিকে হচ্ছে থিকনেসটা বেশি। এবং আরবিসির মেন ফাংশন যদি আমরা বলতে চাই, আরবিসির মেন ফাংশন কি? আরবিসির মেন ফাংশন হচ্ছে ক্যারি অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন ক্যারি করা। আরবিসির মেন ফাংশন হচ্ছে অক্সিজেন ক্যারি করা। হ্যাঁ, সো একটু দেখলাম শেপটা কেমন হতে পারে, একটা আইডিয়া নিলাম। চলেন আবার আমরা বইয়ে ফিরে যাই। সো কি বলছে? সার্কুলার বাইকনকেভ শেপ এবং মিন ডায়ামিটার 7.5 মাইক্রোমিটার, এবং এটার মধ্যে কি কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না। সো নিউক্লিয়াস কোথায় থাকে, কোথায় থাকে না, সামনে আমরা দেখবো। ম্যাচিউর আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস আরবিসি সো থাকে না কোথায়? এক্সাক্ট যদি বলতে চাই, সেটা হচ্ছে ম্যাচিউর আরবিসিতে। ওকে, ম্যাচিউর আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। হ্যাঁ, এবং কোনো ধরনের সাইটোপ্লাজমিক অর্গানেল যেরকম মাইটোকন্ড্রিয়া, গোলগি কমপ্লেক্স, এইগুলো থাকে না। সো হচ্ছে আপনার এগুলো না থাকার জন্য কি হয়? ইরাইথ্রোসাইট ডোন্ট হ্যাভ নিউক্লিয়াস এন্ড আদার অর্গানেল, সো প্রোটিন সিনথেসিস দে ডোন্ট সিনথেসিস হিমোগ্লোবিন। এবং আরবিসি হচ্ছে টার্মিনালি ডিফারেন্সিয়েটেড, দ্যাট মিনস এখান থেকে আর কিছু ডিফারেন্সিয়েট হয় না। সো কোন জায়গা থেকে কখন ডেভেলপ হয়? মেসোডার্ম, লিভার, ইয়োকস্যাক, এগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু দেখছি, তাই না? যে হচ্ছে সেলগুলো কোথা থেকে হয়। হ্যাঁ, আপনার হচ্ছে ব্লাড সেল প্রোডাকশনের টাইম লাইন, এটা কিন্তু আমরা দেখছি মেনলি, কিন্তু এটা আমাদের আরবিসির জন্য ছিল। হ্যাঁ, এই টাইম লাইনগুলো কোথা থেকে প্রডিউস হয়। হ্যাঁ, তারপরে বোন ম্যারো টাইপসগুলো, এগুলা আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে দেখছি। ওকে ওকে,
সো নর্মাল যদি একটু কথাবার্তা বলতে চাই, ডায়ামিটার দেখছি এবং নর্মাল তাহলে ভলিউম থাকতে পারে কত আপনার হচ্ছে 87 থেকে 96 ফেন্টোলিটার এবং নর্মাল লাইফ স্প্যান কত 110 থেকে 120 দিন, ঠিক আছে, 110 থেকে 120 দিন হচ্ছে এটার আপনার লাইফ স্প্যান। ওকে, সো এটার মধ্যে কি থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না। সো মাইটোকন্ড্রিয়া না থাকার জন্য আমরা কি ধরনের সুবিধা পাই, ঠিক আছে। সো মাইটোকন্ড্রিয়া না থাকার জন্য আমরা যে সুবিধা এখানে পাই, জাস্ট এগুলো আসবে না, নাইস টু নো। আরবিসিতে আপনার ইফ আরবিসির মধ্যে যদি মাইটোকন্ড্রিয়া থাকতো তাহলে কি হতো, আরবিসির মধ্যে যদি মাইটোকন্ড্রিয়া থাকতো তাহলে এখানের মধ্যে কি হতো, অ্যারোবিক গ্লাইকোলাইসিস হতো। এখানের মধ্যে কি হতো, এখানের মধ্যে হতো অ্যারোবিক গ্লাইকোলাইসিস। অ্যারোবিক গ্লাইকোলাইসিস হলে কি, অ্যারোবিক গ্লাইকোলাইসিস মানে হচ্ছে অক্সিজেনকে ইউজ করতো, আলটিমেটলি অক্সিজেনকে ইউজ করে এখানে 38টা এটিপি তৈরি হতো। কিন্তু এই জিনিসটা যদি হইতো, এই জিনিসটা হইতে দেওয়া যাবে না। তাহলে ওর কাজ কি, ওর কাজ হচ্ছে অক্সিজেন ক্যারি করা। সো অক্সিজেন খাওয়ার মতো যদি জিনিস ওর মধ্যে থাকতো তাহলে তো সে তো অক্সিজেনকে খেয়েই ফেলতো, আর ক্যারি করতে পারতো। মনে করেন একটা ক্ষুধার্ত মানুষকে আপনি খাবার পার্সেল করতে দিচ্ছেন, তো আগে খেয়ে ফেলবে, তাই না, আগে তো জীবন বাঁচানো ফরজ। তো সে কিন্তু এটা পার্সেল করতে পারবে না, এই জন্য আল্লাহ তাআলা এখানে কিন্তু আরবিসি দেয় নাই। ওকে, এবং হচ্ছে এটার মধ্যে নিউক্লিয়াসও থাকে না। আলটিমেটলি নিউক্লিয়াস না থাকার জন্য কি হয়, নিউক্লিয়াস না থাকার জন্য বেশি স্পেস থাকে, ঠিক আছে, নিউক্লিয়াস না থাকার জন্য স্পেসটা বেশি হয়। আলটিমেটলি এই জায়গাতে সে অক্সিজেন ক্যারি করতে পারে, ঠিক আছে, এই জায়গা থেকে সে অক্সিজেন ক্যারি করতে পারে। ওকে, এখন আসেন একটা ভাইবা কোশ্চেন দেখি যে বাইকনকেভ শেপ অফ আরবিসি। হ্যাঁ, আরবিসির বাইকনকেভ শেপ হওয়ার জন্য এটা কি কি সুবিধা পায়, ঠিক আছে। সো বাইকনকেভ শেপ হওয়ার জন্য একটা বড় সারফেস এরিয়া শেপ পায়, ঠিক আছে, বড় একটা সারফেস এরিয়া শেপ পায় এবং এই সারফেস এরিয়াতে কি হয়, বেশি বেশি অক্সিজেন সে নিয়ে ক্যারি করতে পারে, ঠিক আছে। এবং ইরাইথ্রোসাইট হচ্ছে আপনার একটা ফ্লেক্সিবল প্লাজমা মেমব্রেন। এই ফ্লেক্সিবিলিটির জন্য সে কি হইতে পারে, স্কিউজ হইতে পারে। হ্যাঁ, স্কিউজ হয়ে ক্যাপিলারি দিয়ে বাইর হয়ে ব্লাড ভেসেল থেকে বাইরে সে যেতে পারে। এই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে, এই জিনিসটা এখন আমরা দেখবো, চলেন। এবং আরবিসির লাইফ স্প্যান কেন 120 দিন সেটা আমরা দেখবো। এবং আরবিসির কাউন্ট তো আপনারা জানেনই, হ্যাঁ, এই কাউন্টগুলো তো আপনারা জানেনই এবং কম্পোজিশনের মধ্যে আমরা দেখছি, ঠিক আছে। ওকে, সো ওকে, ঠিক আছে, চলেন আমরা হচ্ছে একটা মজার জিনিস এখন শিখি। সো চিন্তা করেন যে এটা হচ্ছে আমাদের একটা ব্লাড ভেসেল। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা ব্লাড ভেসেল। সো এইভাবে তাহলে লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ছিল আমাদের একটা ব্লাড ভেসেল। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ব্লাড ভেসেল। সো ব্লাড ভেসেলের মধ্যে কি, এই যে আমাদের সেই বাইকনকেভ শেপের আরবিসি। ওকে, আমাদের সেই বাইকনকেভ শেপের আরবিসি। এখন আরবিসি তো ব্লাড ভেসেলের মধ্যে থাকলে হবে না, তাই না, ব্লাড ভেসেলকে পাস করে আসতে হবে। সো এটা কি করলাম, বাইকনকেভ শেপের আরবিসি। এখন ব্লাড ভেসেলের তো লেয়ার আছে আমরা জানি, তাই না। সো এটা চিন্তা করলাম আমাদের সেই ব্লাড ভেসেলের লেয়ার। ওকে, এটাকে কি চিন্তা করলাম, ব্লাড ভেসেলের লেয়ার আমরা চিন্তা করলাম, ঠিক আছে। সো এভাবে আমরা বলতে পারি এটা কি, এটা হচ্ছে লেয়ার অফ ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। হ্যাঁ, লেয়ার অফ ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। হ্যাঁ, কারণ আলটিমেটলি এটার কন্টিনিউশন কিন্তু ক্যাপিলারি, প্রথমে আর্টারিওলস, হ্যাঁ, ভেনিউলস, তারপরে কিন্তু ক্যাপিলারি। সো হচ্ছে এটা ক্যাপিলারি এন্ডোথেলিয়াম অর লেয়ার অফ দ্য ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। হ্যাঁ, এটা থিকনেস আবার সব জায়গায় সেম না, এক জায়গায় এক এক রকম, ঠিক আছে। ওকে, 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 সো এই যে ক্যাপিলারির আমরা লেয়ারটা দেখলাম, ঠিক আছে, এই যে ক্যাপিলারির লেয়ারটা দেখলাম। হ্যাঁ, সো এই ক্যাপিলারির লেয়ারটাকে আমরা এইভাবে দেখতে পারি। হ্যাঁ, ক্যাপিলারি লেয়ারটার একটা এরকম কি থাকে, একটা জালের মতো থাকে। ক্যাপিলারি লেয়ারটা কি থাকে, একটা এরকম জালের মতো থাকে। সো এই যে জালের মতো যে থাকে, এই জিনিসটাকে আমরা কি বলি, জালের মতো যে থাকে। সো এটাকে আমরা বলি হচ্ছে আপনার কর্ডস অফ, এটাকে বলি হচ্ছে কর্ডস অফ বিলিয়ার্ড, ঠিক আছে, এটাকে বলি হচ্ছে কর্ডস অফ বিলিয়ার্ড। এবং হচ্ছে এই যে জালগুলা, হ্যাঁ, এই যে এক একটা জাল, এই এক একটা জালের হচ্ছে আপনার থিকনেস কত, এক একটা জালের থিকনেস হচ্ছে আপনার অ্যারাউন্ড 2 মাইক্রোমিটার, ঠিক আছে। এটার থিকনেস কত, এটার থিকনেস হচ্ছে অ্যারাউন্ড 2 মাইক্রোমিটার। এবং একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে যায়, কর্ডস অফ বিলিয়ার্ড থাকে কোথায়, কর্ডস অফ বিলিয়ার্ড থাকে হচ্ছে আমাদের বোন ম্যারোর মধ্যে, তারপরে আমাদের স্প্লিনে থাকে এবং হচ্ছে আমাদের কোথায় থাকে, এবং আমাদের লিভারে থাকে। ওকে, লিভারে থাকে। ওকে, ঠিক আছে, আসেন এখন আমরা বোঝার জিনিসে চলে যাই। হ্যাঁ, এখন আমরা একটু বোঝার জিনিসে চলে যাই, সরি। ওকে, ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা দেখলাম। হ্যাঁ,
এই জিনিসটা আমরা এখানে দেখলাম যে হচ্ছে কি যে ব্লাড ভেসেলের যে লেয়ার, বাইরের লেয়ারটা সেটা হচ্ছে লেয়ার অফ দ্য ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এবং এটা ব্লাড ভেসেল। সো আরবিসিকে যদি হচ্ছে সার্কুলেশন সিস্টেমের মধ্যে যাইতে হয় তাহলে কি করতে হবে, এই কর্ডস অফ বিলিয়ার্ড এই জিনিসটাকে পাস করতে হবে, ঠিক আছে, এই জিনিসটাকে পাস করতে হবে। সো এই জিনিসটাকে পাস করতে হয় কীভাবে, আরবিসির হচ্ছে ডায়ামিটার কত, আরবিসির ডায়ামিটার কিন্তু 7 মাইক্রোমিটার এবং এই কর্ডস অফ বিলিয়ার্ড আর এই যে জাল, ঠিক আছে, কারেন্ট জাল, এটার হচ্ছে আপনার ডায়ামিটার কত 2 মাইক্রোমিটার। সো এইভাবে আমরা লিখতে পারি, এখানে যদি একটা ডিমার্কেশন লাইন আমরা টেনে দেই, হ্যাঁ ওকে, এখানে যদি একটা লাইন আমরা টেনে দেই, সো আমরা এভাবে লিখতে পারি, সো আপনার হচ্ছে ব্লাড ভেসেল, ঠিক আছে, সো ব্লাড ভেসেলের মধ্যে যদি কিছু ঢুকতে চায়, হ্যাঁ, সো ব্লাড ভেসেলের মধ্যে কিছু যদি এন্ট্রি করতে চায়, হ্যাঁ, আরবিসি যদি আপনার এন্ট্রি করতে চায়, ব্লাড ভেসেলের মধ্যে যদি এন্ট্রি করতে চায় তাহলে ডায়ামিটারটা কত হইতে হবে, তাহলে ডায়া আপনার লেস দ্যান 2 মাইক্রোমিটার হতে হবে, তাই না, লেস দ্যান 2 মাইক্রোমিটার হতে হবে, নাহলে যাইতে পারবে না এই জালের মধ্যে, কারণ আরবিসি তো 7 মিলিমিটার। সো আরবিসির মধ্যে আমাদের কি থাকে, আরবিসির মধ্যে থাকে হচ্ছে আমাদের ইলাস্টিক প্রোটিন, ঠিক আছে, ইলাস্টিক প্রোটিন থাকে, ঠিক আছে, এই ইলাস্টিক প্রোটিনগুলো কি করে, কন্ট্রাকশন করে, আরবিসিকে কি করে, আরবিসিকে কন্ট্রাকশন করে, ঠিক আছে, কন্ট্রাকশন করে এবং কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন, আরবিসিকে বোর্ড হচ্ছে আপনার কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করে, ঠিক আছে, কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করে। সো আলটিমেটলি যখন আরবিসিকে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করতেছে, ঠিক আছে, আরবিসিকে যখন কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করতেছে তখন আরবিসি কি করে, আরবিসি ক্যান পাস, আরবিসি পাস করতে পারে, এই হচ্ছে সিওবি আর হচ্ছে কর্ডস অফ বিলিয়ার্ড দিয়ে আরবিসিটা পাস করতে পারে। এখন এই যে কন্টিনিউ আরবিসি এই সিস্টেমের মধ্যে দিয়ে আপনার পাস করতে করতে এই যে ইলাস্টিসিটি যেটা, ঠিক আছে, আরবিসির যেটা ইলাস্টিসিটিটা লস হয়ে যায়, ঠিক আছে, ইলাস্টিসিটিটা লস হয়ে যায়। সো ইলাস্টিসিটি হচ্ছে আপনার লস হইতে হইতে একসময় এমন একটা কন্ডিশনে আসে ওইটা আর কন্ট্রাকশন করতে পারে না, ইয়েস, এই কন্ট্রাকশনটা কমন হয় 120 দিনে এসে, ঠিক আছে, তাহলে আফটার 120 ডেজ ইলাস্টিসিটিটা কি হয়, ইলাস্টিসিটিটা আপনার হচ্ছে কমপ্লিটলি লস হয়ে যায়, ঠিক আছে, ইলাস্টিসিটিটা কমপ্লিটলি লস হয়ে যায়। সো আলটিমেটলি কি এটা সিওবি দিয়ে কি হয়, সিওবি দিয়ে আপনার পাস করতে পারে না। সো সিওবি দিয়ে যখন পাস করতে পারে না, ইয়েস, তখন কি হয়, তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনার এখানে এই যে সিওবিতে কি থাকে, সিওবিতে হচ্ছে আপনার লাইসোজোম হচ্ছে ম্যাক্রোফেজ থাকে, ঠিক আছে, তাহলে কি হয়, এনগালফ বাই ম্যাক্রোফেজ। আলটিমেটলি এই যে আমাদের আরবিসি যেটা, আরবিসি যখন ইলাস্টিসিটি লস হয়ে যায়, ইলাস্টিসিটি লস হয়ে যাওয়ার পরে আরবিসিটা এখানে ধরা পড়ে, ঠিক আছে, আরবিসিটা এখানে ধরা পড়লে কি হয়, যে ম্যাক্রোফেজ যে আমাদের থাকে, ম্যাক্রোফেজ হচ্ছে আপনার আরবিসিকে এনগালফ করে ফেলে, ঠিক আছে। সো আরবিসির মধ্যে আমরা কি জানি, হিমোগ্লোবিন থাকে, তাহলে আরবিসিটা তখন কি হয়ে যায়, আপনার হিম হয়ে যায় এবং কি হয়ে যায়, এবং গ্লোবিন হয়ে যায়। ওকে, ফার্দার আরেকটু দেখি, হ্যাঁ। সো এটার জন্য আমরা বলতে পারি আরবিসির লাইফ স্প্যান 120 ডেজ, ঠিক আছে, লাইফ স্প্যান হচ্ছে 120 ডেজ। সো হিম এবং গ্লোবিন দুইটা ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে, এবং এই হিমটাকে আবার ম্যাক্রোফেজ হচ্ছে কি করে, স্টোর করে রাখে, কোথায়, ম্যাক্রোফেজ স্টোর করে রাখে হচ্ছে অ্যাপোফেরেটিন ব্যাগ থাকে ম্যাক্রোফেজের মধ্যে, ঠিক আছে, অ্যাপোফেরেটিন ব্যাগ থাকে, এই অ্যাপোফেরেটিন ব্যাগের মধ্যে স্টোর করে থাকে কি ফর্মে, ফেরিটিন ফর্মে এই আয়রনকে স্টোর করে রাখে। সো যারা ক্লাসের কাট নেবেন এখান থেকে কাট নেন, আমি একবার সামারি দিচ্ছি, ওকে, সো আপনাদের জন্য ইজি করে দিই। ওকে, সো আমরা এভাবে বলতে পারি, এটা যদি একটা ব্লাড ভেসেল হয়, ব্লাড ভেসেলের মধ্যে এই যে বাইকনকেভ শেপের আমাদের কি আছে, বাইকনকেভ শেপের আরবিসি আছে, ওকে, এবং এটার যে কাভারিংটা, হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে আর্টারি থেকে আর্টারিওল, তারপরে ভেইন থেকে ভেনিউল এবং লাস্টে ক্যাপিলারি। সো লেয়ার অফ দ্য ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের থিকনেসটা সব জায়গায় সেম না, কিছু জায়গায় কম, কিছু জায়গায় বেশি, এবং এই যে হচ্ছে বোন ম্যারো, লিভার এবং স্প্লিন, ওইখানে ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের এখানে কি থাকে, অ্যালং দ্য ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এরকম একটা কারেন্ট জাল আর জালের মতো একটা সিস্টেম থাকে। সেই জালের মতো এই সিস্টেমটাকে আমরা বলি কি, জালের মতো এই সিস্টেমটাকে আমরা বলি কর্ডস অফ বিলিয়ার্ড, ওকে, কর্ডস অফ বিলিয়ার্ড। এখন আরবিসি কে তো ভাই সার্কুলেশনে আসতে হবে, ওর ব্লাড ভেসেল থেকে বাইরে হইতে হবে। সো এই যে কর্ডস অফ বিলিয়ার্ডের আপনার হচ্ছে ডায়ামিটার কত, 2 মাইক্রোমিটার, ওকে, এবং হচ্ছে আমাদের আরবিসির ডায়ামিটার কত, 7 মাইক্রোমিটার, যেটা আমরা এখানে দেখে আসছি, হ্যাঁ, আরবিসির ডায়ামিটার এদিকে 7, এদিকে 2 এবং থিকনেস ছিল, ওকে। সো আরবিসিকে যদি এটার মধ্যে থেকে বাইর হইতে হয় তাহলে আরবিসিকে স্কুইজ হইতে হবে, ঠিক আছে, আর সংকুচিত হইতে হবে। সো
কি হতে হবে, আরবিসির মধ্যে কি থাকে, ইলাস্টিন প্রোটিন থাকে, যেটা আরবিসিকে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করে। সো ইলাস্টিন প্রোটিনগুলো কি করে, ইলাস্টিন প্রোটিনগুলোকে আরবিসিকে স্কুইজ করে 2 মাইক্রোমিটারে নিয়ে আসে। আলটিমেটলি আরবিসি কি হয়, কর্ডস অফ বিলিয়ার্ড দিয়ে পাস হইতে পারে, ঠিক আছে, কর্ডস অফ বিলিয়ার্ড দিয়ে পাস হইতে পারে, এবং এই কন্টিনিউয়াসলি পাস হইতে হইতে। সো এটার একটা পারফেক্ট এক্সাম্পল হইতে পারে আমাদের কি, পারফেক্ট একটা এক্সাম্পল হইতে পারে আমাদের আপুদের হেয়ার ব্যান্ড, যেটা ঠিক আছে, আপুদের হেয়ার ব্যান্ড আর চুলের গার্ডার বলি, যেটা হেয়ার ব্যান্ড দেখেন না, কন্টিনিউ ইউজ করতে করতে কি হয়, এক সময় এটা বড় হয়ে যায়, ইলাস্টিসিটিটা লস করে ফেলে। সেম আস আরবিসি এরকম প্রতিদিন পাস করতে করতে যখন 120 দিনের মাথায় আসে, তখন কি হয়, 120 দিনের মাথায় আসলে আরবিসির ইলাস্টিসিটিটা কমপ্লিটলি লস হয়ে যায়। তখন সেটা কি করে, তখন সেটা আর এটা দিয়ে পাস করতে পারে না। এবং এই যে হচ্ছে অ্যালং দ্য ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, ইয়েস, এখানে থাকে হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ। সো ম্যাক্রোফেজ কি করে, ম্যাক্রোফেজ তখন যেটা করে, ম্যাক্রোফেজ এই যে বাইকনকেভ শেপের আরবিসিটাকে খায় দেয়, ঠিক আছে, আরবিসিটাকে এই সময় খায় দেয়, আর আরবিসিকে এনগালফ করে ফেলে। আলটিমেটলি কি হয়, আরবিসিটা ভেঙে কি হয়, হিমোগ্লোবিন যেহেতু থাকে, হিম এবং গ্লোবিন দুইটা ভাগে ভাগ হয়ে যায়, এবং হিমটা অ্যাপোফেরেটিন ব্যাগ থাকে ম্যাক্রোফেজের মধ্যে, সেটাকে ফেরিটিন ফর্মে এই আয়রনটাকে আপনার হচ্ছে স্টোর করে। সো যারা ক্লাসের কাট নেবেন এইটুকু অংশ নিয়ে নিন, ওকে, ঠিক আছে, আসেন। সো আশা করা যায় বুঝতে পারছি যে হচ্ছে আরবিসিটা আসলে কেমনভাবে যায়, আর হচ্ছে আরবিসির লাইফ স্প্যান কেন হচ্ছে 120 দিন, এটা আশা করা যায় আমরা বুঝতে পারছি এখন, ঠিক আছে, ওকে, ফাইন। সো চলেন একটা কোশ্চেন একটু কোরিলেট করে আসি, আসেন, ঠিক আছে। সো এই কোশ্চেনটা একটু দেখি, তাই না, এই কোশ্চেনটা একটু দেখি, ওকে। সো ফেট অফ দ্য আরবিসি, হ্যাঁ, সো এই কোশ্চেনটা একটু আমরা দেখে ফেলি। সো কি হয়, যে ডিস্ট্রাকশন অফ দ্য ফ্রাজাইল আরবিসি বাই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, ঠিক আছে, যেটা আমরা দেখে আসলাম মাত্র, হ্যাঁ। সো রিলিজ অফ দ্য হিমোগ্লোবিন রিলিজ হয়, এবং হিমোগ্লোবিন কি হয়, ম্যাক্রোফেজ দিয়ে ফ্যাগোসাইটোসিস হয়ে যায় এবং স্প্লিটেড হয় হিম এবং গ্লোবিনে, ঠিক আছে, এবং হিম আবার যে ব্রেকডাউন হয়ে যায়, ঠিক আছে, হিম ব্রেকডাউন হয়ে আমরা কি হয়, আমরা একটা পার্ট কিন্তু বলছিলাম যে ফেরিটিন হিসাবে অ্যাপোফেরিটিন ব্যাগের মধ্যে স্টোর থাকে, এবং আরেকটা পার্টের মধ্যে কি হয়, বিলিরুবিন এবং বিলিভার্ডিন দুইটা, প্রথমে হচ্ছে আপনার বিলিভার্ডিন হয়, এই বিলিভার্ডিনটা আয়রনের সাথে হচ্ছে আপনার কি হয়, স্টোর হয় আর ইউজ হয়ে কি তৈরি করে, বিলিরুবিন তৈরি করে। এই বিলিরুবিনটা আবার কি হয়, অ্যালবুমিন প্রোটিনের সাথে কম্বিনেশন হয়ে ফ্রি বিলিরুবিন তৈরি করে, যেটা হচ্ছে প্লাজমার মধ্যে চলে যায়। এবং বিলিরুবিনটা কিসের মধ্যে এন্টার করে হচ্ছে আলটিমেটলি আমাদের হেপাটোসাইট আর লিভারের মধ্যে, ঠিক আছে, হেপাটোসাইট আর লিভারের মধ্যে, এবং পরবর্তীতে যেখানের মধ্যে আপনার হচ্ছে কনজুগেশন হয়, কনজুগেটেড বিলিরুবিন হয়ে যায়, ঠিক আছে, কনজুগেটেড বিলিরুবিন হয়ে যায়, এবং এটা হচ্ছে আপনার বাইল দিয়ে, হ্যাঁ, বাইল দিয়ে হচ্ছে এক্সক্রিটেড হয় আর বডি থেকে বাইর হয়ে যায়, ঠিক আছে, ইজি লাইনগুলো দেখেন। এবং হচ্ছে বিলিরুবিন কি হয়, বিলিরুবিন হচ্ছে ইন্টেস্টাইনের মধ্যে যায়, আলটিমেটলি সেখান থেকে ব্লাড দিয়ে কি হয়, ব্লাড দিয়ে হচ্ছে আপনার কিডনিতে যায়, কিডনি থেকে ইউরোগ্লোবুলিন হিসাবে আপনার হচ্ছে ইউরিন দিয়ে বাইর হয়ে যায় একটা পোর্শন, ঠিক আছে। জাস্ট এত কিছু মনে রাখবেন না, যে লাইনগুলো মার্ক করছে এগুলো দেখে রাখেন, হ্যাঁ, এই পর্যন্ত মনে রাখলে চলবে, এই পর্যন্ত মনে রাখলে ভেরি ফাইন, ওকে, ঠিক আছে। সো আশা করা যায় ফেটটা আমরা কোরিলেট করে ফেলছি, আর আরবিসির ফেট কি, আরবিসি কিভাবে হয়, এগুলো আপনারা বুঝতে পারছেন। সো কয়েকটা কোশ্চেন কিন্তু আমরা পড়ে ফেলছি, তাই না, যে আরবিসি বাইকনকেভ শেপ হওয়ার জন্য আমরা কি কি সুবিধা পাই, এটা আমরা দেখছি, আরবিসির সাইজ শেপ কেমন এটা আমরা দেখছি, হ্যাঁ, আর হচ্ছে সো দেখছি মোটামুটি আমরা কোশ্চেন, হ্যাঁ। সো চলেন, ডেভেলপমেন্ট অফ দ্য আরবিসি অর ইরাইথ্রোপাইসিস, এটা একটা রিটেন কোশ্চেন, এবং আপনাদের জন্য একটা ইনফিনিটি স্টার কোশ্চেন, ওকে, ইনফিনিটি স্টার একটা কোশ্চেন। সো চলেন আমরা দেখি। সো ইরাইথ্রোপাইসিস কি, ইরাইথ্রোপাইসিসের ডেফিনেশনটা এখানে কি বলছে, যে ফরমেশন অফ দ্য ম্যাচিউর রেড সেল আন্ডার দ্য নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন ইজ কল্ড ইরাইথ্রোপাইসিস। তো সুন্দর একটা ডেফিনেশন এটা দিয়ে দিবেন, ঠিক আছে, সুন্দর একটা ডেফিনেশন এটা আপনারা দিয়ে দিবেন। সো কি বলছে, ইরাইথ্রোপাইসিস কি, যে ফরমেশন অফ দ্য ম্যাচিউর রেড সেল আন্ডার দ্য নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, সেটাকে আমরা কি বলতেছি, ইরাইথ্রোপাইসিস। দ্যাট মিনস ইরাইথ্রোপাইসিস কি, ইরাইথ্রোপাইসিস হচ্ছে আমাদের হচ্ছে আপনার ফরমেশন অফ দ্য আপনার ইরাইথ্রোব্লাস্ট আর হচ্ছে আরবিসি। সো দেখেন, ইরাইথ্রোব্লাস্ট হচ্ছে আসলে স্টিম সেল থেকে আসে, হ্যাঁ, আমাদের সব কিছু আসছে হেমাটোপয়েটিক স্টিম সেল আর হচ্ছে মাল্টিপটেন্ট স্টিম সেল। স্টিম সেলের আলোচনায় আসলে আমরা গেলে অনেক কিছু বড় হয়ে যাবে। মাল্টিপটেন্ট স্টিম সেল হচ্ছে এমন ধরনের স্টিম সেল যেখান থেকে সব ধরনের সেলে কনভার্ট হতে পারে, ঠিক আছে। যাই হোক, সেই আলোচনায় আমরা যাচ্ছি না, আমরা ইজি থাকি, ওকে। সো আসেন আমরা যাই।
সো এইভাবে আমরা বলতে পারি যে এরিথ্রোপয়েসিসের এই ডেফিনেশনটাও আপনারা দেখতে পারেন, এবং এই লাইফ সেলের সাইকেলটা আমরা দেখছি আগের দিন, তাই না? সো এখান থেকে এই যে হেমাটোপয়েটিক স্টিম সেল থেকেই শুরু করছে, ঠিক আছে বয়ে। সো হেমাটোপয়েটিক স্টিম সেল থেকে কি হয়, হেমাটোপয়েটিক স্টিম সেল আর এইচএসসি থেকে আমাদের যেটা হয়, স্টিম সেল মানে এমন ধরনের সেল ওই সেলগুলো অন্য সেলে কনভার্ট হইতে পারে, ঠিক আছে, অন্য সেলে কনভার্ট হইতে পারে। তো হেমাটোপয়েটিক স্টিম সেল থেকে কি হয়, কলোনি ফর্মিং ইউনিট আর হচ্ছে আপনার কমিউনেটেড স্টিম সেল থেকে তৈরি হয়, ঠিক আছে। সো এইখান থেকে লিখলেও আপনাদের জন্য এনাফ। ওকে, আসেন। সো আমরা একটু স্টেপসগুলো একটু দেখে আসি, আসেন। সো এটা আমরা বলতে পারি আমরা কি দেখতেছি, সরি, আমরা এখন দেখতেছি হচ্ছে ইরাইথ্রোপায়োসিস, দ্যাট মিনস হচ্ছে ফরমেশন অফ আরবিসির স্টেপগুলো দেখতেছি। তো প্রথম স্টেজে আমাদের কি হয়, 1 নম্বর স্টেজে যেটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে প্রোনর্মোব্লাস্ট, ঠিক আছে। সো প্রোনর্মোব্লাস্টের মধ্যে কি হয়, প্রোনর্মোব্লাস্টের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে প্রোনর্মোব্লাস্টের মধ্যে মনে করেন এরকম বড় একটা সেল, এবং এই সেলের মধ্যে কি থাকে, সেলের মধ্যে আমাদের বড় একটা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। সো রেড মানে এটা হচ্ছে আমাদের সব জায়গায় নিউক্লিয়াস, হ্যাঁ, বড় একটা নিউক্লিয়াস থাকে, প্রোনর্মোব্লাস্ট। ওকে, সো 2 নম্বর স্টেজ আমাদের কি বলতে পারি, 2 নম্বর স্টেজে হচ্ছে আমাদের আর্লি নর্মোব্লাস্ট। ওকে, সো আর্লি নর্মোব্লাস্টে কি হয়, এই প্রোনর্মোব্লাস্ট থেকে একটু ছোট একটা সেল থাকে এবং এটার মধ্যেও নিউক্লিয়াস থাকে। আমরা পড়ে আসছি না আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, তো কোথায় থাকে এবং কোথায় থাকে না আমরা এখন দেখব। সো প্রো গেল, আর্লি গেল, তারপরে যে স্টেজটা সেটার নাম কি, সেটার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট। সো এখানে এসের মধ্যে কি হয়, সেলটা আরও একটু ছোট হয়ে যায় এবং হচ্ছে নিউক্লিয়াসটা এরকম এখানের মধ্যে নিউক্লিয়াস থাকে। এবং এই স্টেজের একটা ইন্টারমিডিয়েট স্টেজের আরও একটা ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে সাইড দিয়ে একটু লিখে দেই। এখানের মধ্যে আপনার হিমোগ্লোবিন সিনথেসিসটা এই স্টেজে এসে শুরু হয়, এখানের মধ্যে হিমোগ্লোবিন সিনথেসিস শুরু হয়। ওকে, 4 নম্বর স্টেজ আসেন। সো ইন্টারমিডিয়েট স্টেজের পরে কি, ইন্টারমিডিয়েট স্টেজের পরে হচ্ছে লেট নর্মোব্লাস্ট, ঠিক আছে। সো এই লেট নর্মোব্লাস্টের মধ্যেও কি হয়, সেলটা আগের থেকে একটু ছোট হয়ে যায়, কিন্তু এখানের মধ্যেও আমাদের কি হয়, এখানের মধ্যেও আমাদের নিউক্লিয়াস থাকে। ওকে, সো আসেন তারপরের স্টেজ যেটা, এই স্টেজটাকে আমরা বলি হচ্ছে আপনার রেটিকুলোসাইট। ওকে, রেটিকুলোসাইট, ইয়েস, এইখানে এসে একটা স্টেজ, সেখানের মধ্যে নো নিউক্লিয়াস। তাহলে আমরা বলতে পারি যে বাংলায় লিখে দেই, ঠিক আছে, যাতে আপনাদের মনে থাকে, এই পর্যন্ত আপনার নিউক্লিয়াস থাকে, হ্যাঁ, দ্যাট মিনস এর আগের স্টেজ পর্যন্ত নিউক্লিয়াস থাকে, এইখানে এসে আর নিউক্লিয়াসটা থাকে না, কোনো ধরনের নিউক্লিয়াসটা থাকে না। হ্যাঁ, আমরা আর একটু ডিটেলস আলোচনায় একটু যাব, ছোটোখাটো আলোচনায়। ওকে, আসেন, ঠিক আছে। তাহলে কি হয়, এই স্টেজে এসে এই পর্যন্ত কিন্তু আমাদের নিউক্লিয়াসটা থাকে না, হ্যাঁ, এই পর্যন্ত নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে। তাহলে এর পরের স্টেজ যেটা, ইয়েস, এর রেটিকুলার স্টেজের পরের স্টেজে হচ্ছে আরবিসি, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের কি, এখানের মধ্যে আমাদের ইরাইথ্রোসাইট ফর্মটা পেয়ে যায়, এবং আমাদের যে বাইকনকেভ শেপ আমরা বলছি, বাইকনকেভ শেপটা আমরা এই জায়গায় পাই, ঠিক আছে। বাইকনকেভ যে শেপটা, বাইকনকেভ শেপ হচ্ছে আমরা এখানে পাই। ওকে, এইখানে এসে এরকম বাইকনকেভ শেপটা হচ্ছে, এবং এটার মধ্যে কি, এটার মধ্যে কিন্তু কোনো ধরনের নিউক্লিয়াস নাই। সো রিগার্ডিং রেটিকুলোসাইট একটু আমরা পড়াশোনা করবো, আসেন। সো রেটিকুলোসাইট আমরা কেন বলতেছি, সো এটাকে রেটিকুলোসাইট বলতেছি কারণ এখানে কি থাকে, কারণ এখানের মধ্যে আমাদের থাকে হচ্ছে রেটিকুলার ফর্ম অফ রাইবোজোমাল আরএনএ, ঠিক আছে, রেটিকুলার ফর্ম অফ রাইবোজোমাল আরএনএ। এবং এই রেটিকুলোসাইটের পরিমাণ যতটুকু ব্লাড থাকে, হোল ব্লাডের হচ্ছে আপনার 0 থেকে 2%, হ্যাঁ, 0 থেকে 2 to 3% এভাবে বলতে পারেন, ঠিক আছে, 0 থেকে 2 to 3%। এবং এই রেটিকুলোসাইটগুলো কি হয়, এই রেটিকুলোসাইটগুলো ইজিলি কট হয়ে যায়, ঠিক আছে, রেটিকুলোসাইটগুলো ইজিলি কট হয়ে যায়, কার কাছে কট হয়ে যায়, ইয়েস, আমাদের কটস অফ বিলিয়ার্টের কাছে, সিওবির কাছে ইজিলি এটা কট হয়ে যায়, ঠিক আছে, ইজিলি এটা কট হয়ে যায়। কারণ কেন কট হয়ে যায়, কারণ এটার মধ্যে হচ্ছে সেই ইলাস্টিসিটি যে প্রপার্টি, ইলাস্টিসিটিটা নাই, এখানের মধ্যে ইলাস্টিসিটি নাই, সো ইজিলি কট হয়ে যায়। ওকে, সো রেটিকুলোসাইটের এই একটা নিয়ে নর্মাল কথাবার্তা ছিল, হ্যাঁ, রেটিকুলোসাইট নিয়ে নর্মাল কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম। ওকে, রেটিকুলোসাইটের আরও একটা ইম্পর্টেন্স আছে, ঠিক আছে, সেগুলো আর একটু বলে যায় রিগার্ডিং রেটিকুলোসাইট, যেহেতু কথাবার্তা বলতেছি। সো রেটিকুলোসাইট কি, যখন আমাদের অ্যাকিউট ব্লাড লস হয়, হ্যাঁ, যখন আমাদের অ্যাকিউট ব্লাড লস হয় আর হচ্ছে রক্তক্ষরণ যখন হয়, ঠিক আছে, তখন কি হয়, এই যে আমাদের সম্পূর্ণ এই যে প্রসেসটা, ঠিক আছে,
সম্পূর্ণ এই যে প্রসেসটা হইলো, এই সম্পূর্ণ প্রসেসটা হইতে সময় লাগে কত? 7 থেকে 10 দিন, ঠিক আছে, 7 থেকে 10 দিন। এবং রেটিকুলোসাইট থেকে আরবিসি হইতে সময় লাগে কত? 24 ঘন্টা। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে হেমাটোপয়েটিক স্টিম সেল থেকে রেটিকুলোসাইটে আসতে সময় লাগে হচ্ছে আপনার 6 ডে, সময় লাগে হচ্ছে 6 দিন, এবং রেটিকুলোসাইট থেকে আরবিসিতে আসতে সময় লাগে হচ্ছে 24 ঘন্টা, ঠিক আছে, 24 ঘন্টা। কিন্তু যখন আমাদের অ্যাকিউট ব্লাড লস হয়, কোনো কারণে বেশি রক্তক্ষরণ হয়, সেই ক্ষেত্রে কি করে? সেই ক্ষেত্রে আমাদের এই যে বোন ম্যারো যেটা, হ্যাঁ, আমাদের বোন ম্যারো যেটা করে, বোন ম্যারো হচ্ছে ওই করে, বোন ম্যারো হচ্ছে রেটিকুলোসাইটটাকে কি করে? রেটিকুলোসাইটকে ব্লাডের মধ্যে রিলিজ করে দেয়, ঠিক আছে, ব্লাডের মধ্যে রেটিকুলোসাইটকে রিলিজ করে দেয়, ঠিক আছে, ব্লাডের মধ্যে রেটিকুলোসাইটটা রিলিজ করে দেয়। ওকে, সো আমরা একটু দেখলাম, তাই না, যে আরবিসি হচ্ছে কেমনভাবে হয়, স্টেজগুলো কি কি, কোন স্টেজে কি কি হয়, সেটা আমরা একটু টুকটাক একটু বোঝার চেষ্টা করলাম। সো রিগার্ডিং হিমোগ্লোবিনের দিকে আমরা যাব, হিমোগ্লোবিন নিয়ে একটু পড়াশোনা আমরা করব। আচ্ছা, এবং রেটিকুলোসাইট নিয়ে আরেকটা ছোট ইনফরমেশন, এটা রেটিকুলোসাইটের সাইজটা হচ্ছে মোর দ্যান আরবিসি, হ্যাঁ, আরবিসির সাইজ থেকে একটু বড়, এবং এটার শেপটা কেমন? শেপটা হচ্ছে ওভাল শেপ। এগুলো কিন্তু নাইস টু নো, হ্যাঁ, ওভাল আর রাউন্ড শেপ, ঠিক আছে, ওভাল আর রাউন্ড শেপ, এগুলো হচ্ছে নাইস টু নো আপনাদের জন্য, ঠিক আছে। ওকে, আসেন, সো আমরা হচ্ছে রেটিকুলোসাইট নিয়ে তো এই কথাবার্তাগুলো আমাদের ছিল, এবং সরি আরবিসি নিয়েও এই কথাবার্তাগুলো ছিল, এবং এই কথাবার্তাগুলো আসে। সো আশা করা যায় আপনারা আরবিসির স্টেজগুলো, আরবিসির ফেটগুলো আপনারা বুঝতে পারছেন, আশা করা যায়। সো এটা আমাদের পড়া শেষ, সরি টিপ দিলে আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা একটু দেখে রাখেন যে আরবিসির হচ্ছে ম্যাচুরেশনের জন্য কি কি প্রয়োজন, বইয়েও আছে, তো চলেন একটু বই থেকে আমরা দেখব। ওকে, সো ইরাইথ্রোপাইসিসের আমরা স্টেজগুলো দেখছি, হ্যাঁ, কি কি আছে এগুলো আমরা দেখছি, কোথায় কত টাইম লাগে এটা আমরা দেখলাম। ওকে, রেটিকুলোসাইট নিয়ে যে কথাবার্তাগুলো সেগুলো আমরা দেখলাম। রেটিকুলোসাইটকে ইম্যাচিউর ব্লাড সেল বলা হয়, হ্যাঁ, ইম্যাচিউর ব্লাড সেল বলা হয় রেটিকুলোসাইটকে, এবং রেটিকুলোসাইট কোথায় কি কি সিক্রেট হয় এটা আমরা দেখছি। ওকে, এই এখন একটু নর্মাল কথাবার্তা আমরা দেখি। রেটিকুলোসাইট এবং ইরাইথ্রোসাইটের পার্থক্য, যেটা আমরা বললাম যে সাইজটা বড় হতে পারে, ঠিক আছে, এবং হচ্ছে আপনার, আচ্ছা, এই কোশ্চেনটাতে আমরা আসার চেষ্টা করতেছিলাম যে কি কি ফ্যাক্টর আছে। সো দেখেন এখানের মধ্যে ইরাইথ্রোপায়োসিসের জন্য কি কি ফ্যাক্টর আর কি কি জিনিস কাজ করে, আবার একটা রিটেন কোশ্চেনে আমরা আসছি, ঠিক আছে। সো এখানের মধ্যে ইরাইথ্রোপায়োটিন কাজ করে, হ্যাঁ, ভিটামিন B12 or ফলেট কাজ করে, ভিটামিন B6 কাজ করে, থায়ামিন, রিবোফ্লামিন এইগুলো কাজ করে। তারপরে হচ্ছে এখানে একটা বক্সে আমাদের দেখাইছে যে কি কি কাজ করে, এটা একটু এলোমেলোভাবে আছে, হ্যাঁ, এটা একটু এলোমেলোভাবে আছে। সো আমরা হচ্ছে এটা গাইড থেকে দেখে আসেন। সো কিছু নিউট্রিয়েন্ট ফ্যাক্টর কাজ করে এবং কিছু ফিজিওলজিক্যাল ফ্যাক্টর কাজ করে, কিছু নিউট্রিয়েন্ট ফ্যাক্টর এবং কিছু ফিজিওলজিক্যাল ফ্যাক্টর কাজ করে। সো নিউট্রিয়েন্টস, দ্যাট মিনস হচ্ছে কী কী নিউট্রিয়েন্ট এখানে কাজ করে, কিছু ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, মেনলি হচ্ছে আপনার গ্লোবিন কাজ করে, তারপরে কিছু আয়রন, তারপরে হচ্ছে ভিটামিন B12, ফলিক অ্যাসিড, হ্যাঁ, পরফাইরিন, পাইরোডাক্সিন, বাইল সল্ট এবং ট্রেস এলিমেন্ট কাজ করে, এবং কিছু ফিজিওলজিক্যাল স্টিমুলেটর ফ্যাক্টর যেরকম ইরাইথ্রোপায়োটিন, হ্যাঁ, ইরাইথ্রোপায়োটিন এটা কাজ করে। তারপরে হচ্ছে আপনার হাইপোক্সিয়াতে কি হয়, যখন অক্সিজেনের অভাব হয়, হ্যাঁ, অক্সিজেনের যখন অভাব হয় তখন হচ্ছে আপনার কিডনি কি করে, ইরাইথ্রোপায়োটিন রিলিজ করে, যেটা আলটিমেটলি ইরাইথ্রোপাইসিসকে বাড়াইতে হেল্প করে, ঠিক আছে। তারপরে কিছু হরমোনের মধ্যে ACTH, TSH, হ্যাঁ, জাস্ট এগুলো নামগুলো জেনে রাখলে চলবে, এবং টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনেরও একটা ফাংশন আছে। সো এই ফ্যাক্টরগুলো কি, এই ফ্যাক্টরগুলো আমাদের ইরাইথ্রোপাইসিসের জন্য কাজ করে, জাস্ট ফ্যাক্টরগুলো নাম জেনে রাখলে আপনাদের জন্য যথেষ্ট। এই যে যেভাবে আমি দেখতেছিলাম যে হাইপোক্সিয়াটা যেভাবে কাজ করে এই জিনিসটা, এটাতে আপনাকে জাস্ট হচ্ছে নাম জেনে রাখলে চলবে, হ্যাঁ, কি কি আছে আপনার জাস্ট হচ্ছে নাম জেনে রাখলে চলবে। ওকে, আরেকটা রিটেন কোশ্চেন আসছে, আরবিসির মেনলি ফাংশন কি কি। আরবিসি হিমোগ্লোবিন ক্যারি করে, তারপরে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে, হিমোগ্লোবিন ক্যারি করে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে, দ্যাট মিনস হচ্ছে এটা অক্সি হিমোগ্লোবিন এবং কার্বক্সি হিমোগ্লোবিন দুইটা হিসাবে কিন্তু কাজ করে। তারপরে অ্যাসিড বেসের ব্যালেন্স করে, ব্লাডের ভিসকোসিটি মেনটেন করে, আয়রন ব্যালেন্স করে, এবং কিছু অ্যান্টিজেনের ইফেক্ট আছে। সো এগুলা একটা রিটেন কোশ্চেন আপনাদের জন্য, ঠিক আছে, আরবিসি ফাংশন। সো রিগার্ডিং আরবিসি আমাদের এইগুলো ছিল। আমরা হিমোগ্লোবিন নিয়ে কথাবার্তা চলে যাব, ঠিক আছে, হিমোগ্লোবিন নিয়ে কথাবার্তায় চলে যাব। আসেন,
সো হিমোগ্লোবিন নিয়ে কি বলছে যে হিমোগ্লোবিন ইজ এ কমপ্লেক্স গ্লোবিউলার প্রোটিন মলিকিউল ইন দ্য রেড ব্লাড সেল কনসিস্ট অফ রেড পিগমেন্ট হিম অ্যান্ড গ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন কি একটা প্রোটিন যেটা মেনলি হিম এবং গ্লোবিন নিয়ে আসে, ঠিক আছে। সো এটাও ডেফিনেশনটা একটা ইনফিনিটি স্টার কোশ্চেন এবং এটা মেনলি কি একটা কেমোপ্রোটিন। চলেন হিমোগ্লোবিন নিয়ে একটু আবার আমাদের বোঝার জায়গায় আসছে, একটু বুঝে পড়ি চলেন, ঠিক আছে। তো এখানে আপনাদের জন্য গাইড বই দুইটাই আমি কোরিলেট করে রাখছি, যে কোনো যাতে দুইটার সাথে আপনারা পরিচিত হতে পারেন। রিগার্ডিং হিমোগ্লোবিন ছিল এখানে রাখছিলাম আমি, একটু সময় দেন। ওকে, না থাকলে নাই, অসুবিধা নেই। চলেন আমরা হচ্ছে হিমোগ্লোবিন নিয়ে একটু বোঝার চেষ্টা করি। ওকে, তাহলে হচ্ছে আমরা কি নিয়ে দেখতেছি, আমরা দেখছি হচ্ছে হিমোগ্লোবিন নিয়ে, ঠিক আছে। সো হিমোগ্লোবিনের মধ্যে কি হয়, হিমোগ্লোবিনের মধ্যে যেটা হয়, সো চলেন হিমোগ্লোবিন একটু ডিটেলস আমরা দেখার চেষ্টা করি। সো আরবিসি, এটা মনে করেন যে একটা আমাদের সেই বাইকনকেভ শেপের আরবিসি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেই একটা বাইকনকেভ শেপের আরবিসি, হ্যাঁ। সো এই বাইকনকেভ শেপের আরবিসির মধ্যে কি হয়, আরবিসির মধ্যে যেটা হয়, ঠিক আছে, আরবিসির মধ্যে আমাদের থাকে হচ্ছে সাকসিনাইল কোয়ে, ঠিক আছে। কি থাকে, সাকসিনাইল কোয়ে থাকে এবং হচ্ছে সাকসিনাইল কোয়ের সাথে আমাদের কি যুক্ত হয়, সাকসিনাইল কোয়ের সাথে আমাদের গ্লাইসিন যুক্ত হয়, ঠিক আছে। সো গ্লাইসিন যুক্ত হয়ে এখানের মধ্যে কি তৈরি করে, গ্লাইসিন যুক্ত হয়ে আমাদের মধ্যে তৈরি করে হচ্ছে পাইরল, ঠিক আছে, তৈরি করে হচ্ছে পাইরল। ওকে, সো আসেন সাকসিনাইল থেকে এই যে পাইরল তৈরি হচ্ছে, ঠিক আছে, এটার মধ্যে একটা এনজাইম থাকে, এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে অ্যালাসিনথেস, হ্যাঁ। অ্যালাসিনথেস একটু কঠিন লাগতে পারে, জাস্ট শুনে যান, লাগবে না আপনাদের জন্য, ঠিক আছে। অ্যালাসিনথেস একটা এনজাইম থাকে, কারণ যেহেতু পড়তেছি একটু ডিটেলস পড়া দরকার, আসবে না আপনাদের, জাস্ট জেনে যান। এবং হচ্ছে আমাদের কোফ্যাক্টর হিসেবে কি থাকে, কোফ্যাক্টর হিসেবে থাকে হচ্ছে আপনার ভিটামিন B6, ঠিক আছে। কোফ্যাক্টর হিসেবে থাকে ভিটামিন B6। তো এই ভিটামিন B6 এবং হচ্ছে অ্যালাসিনথেস এনজাইম, এটা সাকসিনাইল কোয়ে এবং গ্লাইসিন এই দুটার সাথে মিলে কি তৈরি করে, এই দুটার সাথে মিলে তৈরি করে পাইরল। এবং পাইরলের শেপটা কেমন, পাইরলের শেপটা হচ্ছে স্ট্রেট একটা শেপ, ঠিক আছে, স্ট্রেট একটা শেপ আর এরকম একটা শেপ। এই জিনিসটা মজার জিনিস, আমি যখন কোরিলেট করে দিব মজা পাবেন। চলেন, ওকে, ঠিক আছে, এটাকে এই পাশে নিয়ে আসি, হ্যাঁ। সো কি হলো, পাইরল তৈরি হয় প্রথমে, এবং পাইরল থেকে কি হয়, পাইরলের শেপটা স্ট্রেট, পাইরল থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের পাইরল রিং তৈরি হয়। তো রিং মানে কি, এরকম গোল একটা জিনিস তৈরি হয়, ঠিক আছে। সো এই একটা পাইরল রিং থেকে কি হয়, 4 পাইরল রিং, ঠিক আছে, 4টা পাইরল রিং তৈরি হয়। এই পাইরল রিংগুলো গুলোত্ব আছে 1 2 3 4, 4টা পাইরল রিং তৈরি হলো, ঠিক আছে, 4টা পাইরল রিং তৈরি হলো। সো এই 4টা পাইরল রিং যখন তৈরি হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে প্রোটোফাইরিন রিং, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে প্রোটোফাইরিন রিং। ওকে, এটাকে আমরা বলি প্রোটোফাইরিন রিং। এই প্রোটোফাইরিন রিং এর সাথে কি যুক্ত হয়, প্রোটোফাইরিন রিং এর সাথে আমাদের যুক্ত হয় ফেরাস ফর্ম, হ্যাঁ, ফেরাস ফর্ম অফ আয়রন, দ্যাট মিনস কি Fe2+, ঠিক আছে। এটা যুক্ত হয়ে কি তৈরি করে, এটা যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে হিম, হ্যাঁ। ওকে, এগুলোকে একটু শর্ট করি, আচ্ছা থাক। আচ্ছা, এটা যুক্ত হয়ে কি তৈরি করে, এটা যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে হিম। ওকে, এটা যুক্ত হয়ে কি তৈরি করলো, হিম তৈরি করলো। আচ্ছা, এটা আমরা রেড দিয়ে রেখে আসেন, এটা তৈরি করলো হচ্ছে আমাদের হিম। ওকে, এটা কি তৈরি করলো, হিম তৈরি করলো। ওকে, ঠিক আছে, তাহলে একটা সিনারিও দেখলাম, হ্যাঁ। এপাশে আরেকটা কালার দিয়ে দেখি, আরেকটা সিনারিও কি হয়, আমাদের প্রোটিন, ঠিক আছে, প্রোটিন ভেঙে আমরা জানি কি তৈরি হয়, প্রোটিন ভেঙে তৈরি হয় হচ্ছে অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। সো এই অ্যামিনো অ্যাসিড আবার হচ্ছে আপনার যে গ্লোবিন চেইন যেটা, ঠিক আছে, গ্লোবিন চেনের সাথে গ্লোবিন চেন আলফা বিটা দুই ধরনের থাকতে পারে, গ্লোবিন চেন এবং হিম এই দুইটা কি হয়, এই দুইটা হচ্ছে একসাথে যুক্ত হয়। আলটিমেটলি এই দুইটা যখন একসাথে যুক্ত হয়, কোথায় একসাথে যুক্ত হয়, হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে, ঠিক আছে। সাইটোপ্লাজমের মধ্যে এই যে গ্লোবিন চেন এবং হচ্ছে হিম এই দুইটা একসাথে তৈরি হয়ে আমাদের কি তৈরি করে, একসাথে তৈরি হয়ে আমাদের তৈরি করে হচ্ছে যেটা কালার সেটা দিয়ে লিখবো, তৈরি করে হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। এটা একসাথে তৈরি করে কি, হিমোগ্লোবিন আর HB তৈরি করে। সো আশা করা যায় এই হিমোগ্লোবিন কিভাবে তৈরি হয় এটা আমরা বুঝতে পারছি। চলেন এটাকে আমরা একটু ভেঙে দেখি। সো আমরা কি বলছি, আলফা চেন এবং বিটা চেন, তাই না। সো বিটা চেনের কালারটা আমরা এরকম দিলাম, এটা মনে করেন যে সেই গ্লোবিনের বিটা চেন, আর এটা মনে করেন কি, এটা হচ্ছে আলফা চেন, ঠিক আছে।
এটা বিটা চেইন এবং আলফা চেইন। সো একটু চেইনগুলোকে আমরা ড্র করি, ঠিক আছে। সো এটা মনে করেন এই আমাদের কি সরি এটা হচ্ছে আমাদের এই একটা বিটা চেইন, এই একটা বিটা চেইন। তো কি বলছি, দুইটা বিটা চেইন, আর এটা আলফা, এই একটা আলফা চেইন, এই একটা আলফা চেইন। সো কি বলছে, বিটা চেইন থাকবে দুইটা, বিটা চেইনের সাথে কি যুক্ত হবে, হিম তৈরি হবে, তাই না। এবং এটার মধ্যে হচ্ছে পরফাইরিন হচ্ছে আপনার প্রোফাইরিন রিং এবং ফেরাস থাকবে। তো প্রোফাইরিন রিং আমরা কটা বলছিলাম, একটা দুইটা তিনটা চারটা। সো এই চারটা প্রোফাইরিন রিং আমরা ড্র করি, ঠিক আছে। সো চারটা প্রোফাইরিন রিং আমরা ড্র করি, এই যে মনে করেন একটা রিং, দুইটা রিং, তিনটা রিং, চারটা প্রোফাইলিন রিং আমরা বললাম। তাহলে কি বলছি, চারটা প্রোফাইলিন রিং থাকবে এবং এটার সাথে আয়রনের ফেরাস ফর্মটা যুক্ত হবে Ap2+। তাইলে মনে করেন যে এখানে আমাদের সেই ফেরাস ফর্ম যুক্ত হলো Ap2+, Ap2+, Ap2+। সো অক্সিজেনের চার্জ আমরা কত জানি, O2 আর O2-। তাহলে আমরা যারা কেমিস্ট্রি পড়ছি, ঠিক আছে, এখানে তো সবাই সায়েন্সের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট তো কেউ নাই, তাহলে জানি যে সেম চার্জ যুক্ত হইতে পারে। তাইলে এটার সাথে মনে করেন যে আমাদের কি যুক্ত হইলো, অক্সিজেন আর O2 যুক্ত হইল। আলটিমেটলি এইটা আমাদের কি দাঁড়াইলো, এই জিনিসটা যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে আমাদের HbA আর হচ্ছে হিমোগ্লোবিন A, যেটা হচ্ছে টোটাল হিমোগ্লোবিনের 97%। সো আশা করা যায় হিমোগ্লোবিন নিয়ে সব কিছু আপনারা বুঝতে পারছেন। হিমোগ্লোবিন নিয়ে সব কিছু আশা করা যায় আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের কোনো কনফিউশন এখন আর নাই রিগার্ডিং হিমোগ্লোবিন। সো হিমোগ্লোবিনের স্ট্রাকচার এটা ছিল, হিমোগ্লোবিন কীভাবে তৈরি হয় এটা আমরা দেখছি, ঠিক আছে। সো ডেফিনেশন হয় এবং কিছু আপনার টাইপস আসতে পারে, আপনার হিমোগ্লোবিনের টাইপস, আর হিমোগ্লোবিনের কী কী টাইপস আসতে পারে। সো হিমোগ্লোবিনের টাইপসগুলো এখানে আছে, হিমোগ্লোবিন কি এটা দেখছি, নর্মাল কথাবার্তা আমরা দেখছি। হিমোগ্লোবিনের টাইপসগুলো এখানে আছে। ওকে, সো আসেন। সো হিমোগ্লোবিন কী কী হতে পারে, হিমোগ্লোবিন এ যেটার স্ট্রাকচার আমরা দেখলাম, হিমোগ্লোবিন এ ফর ফ্যাটার হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন A2, হ্যাঁ, তারপর হচ্ছে গোয়ার হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এইচ এবং হিমোগ্লোবিন বার্স। আপনারা জাস্ট শুধু টাইপসের নামগুলো জেনে রাখবেন। এবং হিমোগ্লোবিনের ফাংশন আসেন, হিমোগ্লোবিনের ফাংশন কি, ট্রান্সপোর্ট অফ দ্য রেসপিরেটরি গ্যাসেস, যেটা হচ্ছে আরবিসির কাজ। হিমোগ্লোবিনের কাজে এটা অক্সিজেন ক্যারি করা এবং অক্সিজেনকে বাইন্ড করে রাখা এবং হচ্ছে আপনার বডি থেকে হার্টে নিয়ে আসা এবং হার্ট থেকে আবার হচ্ছে বডির মধ্যে নিয়ে আসা। সো অক্সিজেন এবং ডিঅক্সিজেনেটেড অক্সি হিমোগ্লোবিন এবং কার্বক্সি হিমোগ্লোবিন দুই ধরনের জিনিসই সে ক্যারি করে এবং এটা বাফার হিসাবেও কাজ করে, ঠিক আছে। সো আশা করা যায় হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা আপনাদের এখন পরিষ্কার, ঠিক আছে। হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা হচ্ছে আপনাদের এখন পরিষ্কার। ওকে, সো যেহেতু আপনারা ডক্টর হবেন এবং ফ্যামিলির অনেকের আপনাদের ডায়াবেটিস থাকে, ঠিক আছে। সো হিমোগ্লোবিনের টাইপ কিন্তু আমরা দেখছি, হিমোগ্লোবিন A, হ্যাঁ, হিমোগ্লোবিন A, তারপরে হচ্ছে হিমোগ্লোবিন F, তারপরে হচ্ছে আমাদের হিমোগ্লোবিন A2, জাস্ট টাইপগুলো পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ। সো এইগুলো আপনারা বুঝতে পারছেন এবং হচ্ছে গোয়ার হিমোগ্লোবিন আসে, হ্যাঁ। সো একটা ক্লিনিক্যাল জিনিস আপনাদেরকে আজকে শেখায় আমি ক্লাসটা শেষ করব। হোয়াট ইজ হিমোগ্লোবিন A1C? এটা কিন্তু একটা ডায়াবেটিক মার্কার, ঠিক আছে। এটা কিন্তু একটা ডায়াবেটিক, মানে ডায়াবেটিক অলরেডি আছে। সো ডায়াবেটিক কন্ট্রোলে আছে কি নাই, আমরা ডায়াবেটিস হচ্ছে কন্ট্রোলে আছে কি নাই, হ্যাঁ, ডায়াবেটিস ইন কন্ট্রোল অর নট, ঠিক আছে, অর নট। সো মনে করেন যে হচ্ছে আপনার দাদিকে আপনি হচ্ছে কি বলছেন যে নিয়মিত ডায়াবেটিসের ওষুধ খাইতে, যারা কাট নেবেন এখান থেকে কাট নেওয়া শুরু করেন, আবার বলতেছি। সো হিমোগ্লোবিনের স্ট্রাকচার তো আমরা দেখছি, তাই না, যে কীভাবে হয়। সো হিমোগ্লোবিনের একটা ডিফারেন্ট টাইপ আমরা দেখবো, যে HbA1c জিনিসটা কি, এটা একটা ইম্পর্টেন্ট ডায়াবেটিক কন্ট্রোল মার্কার। সো একটা গল্প আপনাদেরকে বলি। মনে করেন যে আপনার দাদি, আপনি হচ্ছে ফোনে দাদিকে বলেন যে নিয়মিত ডায়াবেটিসের ওষুধ খাইতে হবে, ঠিক আছে। কিন্তু আপনার দাদি আপনাকে বলতেছে হ্যাঁ আমি ওষুধ খাচ্ছি, হ্যাঁ, কিন্তু সে আসলে ওষুধ খাচ্ছে না। আপনি যখন বাসায় যান তখনই দেখেন সে ওষুধ খাচ্ছে। তো আপনি যখন মেপে দেখতেছেন ঠিক আছে, সো আপনি তো একজন ডক্টর, আপনাকে চেক করতে হবে যে আপনার রিলেটিভ আর আপনার দাদি ঠিকঠাক খাচ্ছে কিনা। সো এইটার জন্য আমরা যে টেস্টটা করি সেটা হচ্ছে HbA1c। সো চলেন এই জিনিসটাকে একটু আমরা ডিকোড করি। সো এটা মনে করেন আমাদের আলফা অর বিটা চেইন, ঠিক আছে। সো এটা মনে করেন যে আলফা অর বিটা চেইন, ঠিক আছে। সো আলফা অর বিটা চেইনের 1 2 3 4 5 6, এখানে মনে করেন যে 26, ঠিক আছে। সো এই যে 6 নম্বর চেইন যেটা, ঠিক আছে, আলফা চেইনের, এটার মধ্যে কি আছে, এইগুলো মনে করেন আছে এখানের মধ্যে, এই ছোট ছোট এগুলো হচ্ছে আপনার অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। সো অ্যামিনো অ্যাসিড, এর 6 নম্বর অ্যামিনো অ্যাসিড যেটা, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে গ্লাইসিন। 6 নম্বর অ্যামিনো অ্যাসিড যেটা, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে গ্লাইসিন, ওকে, সেটাকে আমরা বলি গ্লাইসিন। সো এই গ্লাইসিন মনে করেন এখানে A1, ঠিক আছে। সো এই গ্লাইসিনের সাথে এই গ্লাইসিনের সাথে যদি একটা কার্বোহাইড্রেট যুক্ত হয়, ঠিক আছে, কার্বোহাইড্রেট যুক্ত হয় তখন সেই জিনিসটা হয়ে যায় A1C। কারণ দেখেন আমরা কি দেখছি, কার্বোহাইড্রেটে গ্লুকোজ যুক্ত হয়। নর্মালি এটা কি ছিল, HbA,
ঠিক আছে, HbA, হ্যাঁ। তো এখানে কিন্তু গ্লাইসিনের সাথে কোনো কিছু যুক্ত ছিল না, আর হচ্ছে এই চেনের সাথে কিন্তু কোনো কিছু যুক্ত ছিল না। তাহলে এই চেনের সাথে, আলফা আর বিটা চেনের সাথে যখন একটা কার্বোহাইড্রেট আর একটা গ্লুকোজ যখন যুক্ত হয়, তাহলে কার্বোহাইড্রেটকে সি দিয়ে আমরা বলতেছি, তাহলে সেটাকে হয়ে যাচ্ছে A1C। আলটিমেটলি সেই জিনিসটা হচ্ছে HbA1C। তাহলে HbA1C এই নর্মালি আমাদের কত থাকে, নর্মালি আমাদের থাকে হচ্ছে 6%, ঠিক আছে, নর্মালি থাকে হচ্ছে 6%, 6% ম্যাক্সিমাম থাকে ইন 100%, 100%-এর মধ্যে 6% হচ্ছে থাকে। তো এটা যদি মোর দ্যান 6% হয়ে যায়, ঠিক আছে, মোর দ্যান 6% হয়ে যায়, তখন সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল, অর হচ্ছে ডায়াবেটিস নট ইন কন্ট্রোল, ঠিক আছে, ডায়াবেটিস নট ইন কন্ট্রোল অর প্যাথোলজিক্যাল, আর এভাবে আমরা কি বলতে পারি, তখন সেটাকে বলতে পারি আমরা আনকন্ট্রোল ডায়াবেটিক, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলতে পারি আনকন্ট্রোল ডায়াবেটিস। এবং একটা আরবিসি অর একটা হিমোগ্লোবিনের লাইফ স্প্যান যেহেতু 120 দিন, ঠিক আছে, 120 দিন। সো এই 120 দিনে কত পরিমাণ গ্লুকোজ, 120 দিনে কত পরিমাণ গ্লুকোজ হচ্ছে আপনার বাইন্ড হয়েছে, মনে করেন একটা আরবিসির সাথে বাইন্ড হয়ে গেল, তাহলে ওটা সেটা তো ছাড়া যাবে না, তাই না। মনে করেন যে এখানে একটা কার্বোহাইড্রেট লেগে গেছে, এখানে যে একটা কার্বোহাইড্রেট আরবিসির সাথে লেগে গেছে, হিমোগ্লোবিনের সাথে লেগে গেছে, তাহলে হিমোগ্লোবিন বাঁচবে কয়দিন, 120 দিন। তাইলে আমরা যদি এই টেস্টটা করি তাহলে বুঝতে পারবো এই 120 দিনের মধ্যে কতটুকু গ্লুকোজ বডিতে এদিক ওদিক হয়েছে। আর ডায়াবেটিস মানে কি, ডায়াবেটিস মানে হচ্ছে বডিতে ব্লাড সুগার বাড়া, গ্লুকোজ বাড়া, ঠিক আছে, সুগার বাড়া। তাহলে কতটুকু কার্বোহাইড্রেট লাগছে আর কত পার্সেন্ট আরবিসির সাথে লাগছে, এইটা দেখে আমরা কি বুঝতে পারবো, এইটা দেখে আমরা বুঝতে পারবো যে লাস্ট 3 মান্থ, লাস্ট 3 মাসের মধ্যে তার ডায়াবেটিসটা কন্ট্রোলে ছিল নাকি শুধু আপনি বাসায় গেলে ওষুধ খাইছে কন্ট্রোল হয়েছে। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা ডেফিনিটিভ মার্কার যে কারো ডায়াবেটিস কন্ট্রোলে আসে কি নেই, নাকি শুধু ডাক্তারের কাছে আসলে ওষুধ খেয়ে আসে কি না আসে, এটা আপনারা বুঝতে পারবেন। আপনাদের লেভেলে জিনিসটা আসবে না কিংবা একটু লেস ইম্পর্টেন্ট। তারপরে যেহেতু আমরা হিমোগ্লোবিন পড়তেছিলাম, জিনিসটা আপনাদেরকে বোঝাই দিয়ে গেলাম, আশা করা যায় বুঝতে পারছেন। আরও অনেক কিছু আছে, যেরকম এটার সাথে এই গ্লাইসিনটা অনেক সময় কি হয়, গ্লাইসিনটা অনেক সময় হচ্ছে আপনার ভ্যালিন কিংবা লাইজিন দিয়ে কনভার্ট হয়, তখন হচ্ছে আপনার হিমোগ্লোবিন এস হয় কিংবা হচ্ছে হিমোগ্লোবিন সি হয়। হিমোগ্লোবিন সি হইলে সেটাকে বলি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, হিমোগ্লোবিন এস হইলে সেটাকে বলি সিকল সেল অ্যানিমিয়া। ওকে, সো আমরা কিন্তু মুখস্থ পড়তেছি না, সবগুলো জিনিস ডিকোড করতেছি। ওকে, সো আশা করা যায় জিনিসগুলো বুঝতে পারছেন। আরবিসি এবং হিমোগ্লোবিন নিয়ে ছোট একটা ক্লাস ছিল, যারা কাট নেবেন রিক্যাপ নিচ্ছি যেখান থেকে, এখান থেকে কাট নিয়ে নিন। ওকে, ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে ডাব্লিউবিসি পড়বো আমরা।